পাইথন প্রোগ্রামিং এর যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানব তার নাম হলো ফাংশনস। প্রথমে আমরা দেখে নেব পাইথনে ফাংশন কি। ফাংশন হলো কোডের এমন একটি ব্লক যা নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়। পাইথনে ফাংশন ডেফ কিওয়ার্ড ব্যবহার করে তৈরি করা হয়। এবারে দেখে নিই এর গুরুত্ব এবং ব্যবহার। এক্ষেত্রে কোডগুলি পুনর্ব্যবহারযোগ্য হয়, বড় একটি প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করা যায়, কোডকে পরিষ্কার ও আরও সহজবোধ্য করে তোলা যায়, একটি নির্দিষ্ট কাজকে আলাদা করে সহজে ব্যবহারযোগ্য করে তোলে। বুঝতে পারলাম? একটা উদাহরণ দেখে তোমাদের কথা বুঝতে একটু সুবিধা হবে। এই হলো একটা উদাহরণ। দেখো, এখানে ডেফ কিওয়ার্ড দিয়ে একটা ফাংশন তৈরি করেছি। এটা হলো ফাংশনটা। এবার তোমরা লক্ষ্য করো, এখানে অ্যাড থেকে শুরু করে এই এ কমা বি একটা ফাংশনে ডিফাইন করেছি, অর্থাৎ ফাংশন সম্পর্কে বিস্তারিত লিখেছি, সেটা এইটুকু। অর্থাৎ ডেফ থেকে শুরু করে ইনডেন্টেশনের আন্ডারে যতগুলো লাইন থাকবে সবগুলো হলো সেই ফাংশনের ডেফিনেশনের অংশ, বা ফাংশনকে ডিফাইন করা হয়েছে ওই কয়েকটি স্টেটমেন্টের মাধ্যমে। এবারে এই লাইনটা দেখি, রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছি ইকুয়াল টু অ্যাড 5,3। এখানে ফাংশনটাকে কল করা হয়েছে, অর্থাৎ কল করার সঙ্গে সঙ্গে প্রোগ্রামের ফ্লো চলে যাবে ফাংশন ডেফিনেশনে। এখানে ডেফিনেশনে গিয়ে রিটার্ন এ প্লাস বি করে দেবে এবং রিটার্ন করবে কোথায়? যেখান থেকে ফাংশনটা কল করা হয়েছে। অর্থাৎ এ প্লাস বিতে যে মানটা রিটার্ন করবে সেই রিটার্নকৃত মানটা এই রেজাল্ট ভেরিয়েবল স্টোর হবে, ফাইনালি প্রিন্ট রেজাল্ট করবে। বোঝা গেল? দেখো লিখেছি এখানে অ্যাড নামক ফাংশন দুটি সংখ্যা যোগ করে এবং ফলাফল রিটার্ন করে। এবারে আমরা দেখে নেব পাইথনে ফাংশনের প্রকারভেদ। ফাংশন মূলত তিন রকম। কি কি? একটাকে বলা হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটাকে বলা হচ্ছে মডিউলের মধ্যে সংজ্ঞায়িত ফাংশন, অর্থাৎ মডিউলের মধ্যে ডিফাইন্ড ফাংশন, আর একটাকে বলছে ইউজার ডিফাইন্ড ফাংশন। একে একে তিনটেই আমরা দেখে নেব। সবার প্রথমে আমরা দেখে নেব পাইথনের বিল্ট ইন ফাংশনস কি। বিল্ট ইন ফাংশনস হলো পাইথনে আগে থেকেই থাকা ফাংশন, যা আলাদা করে সংজ্ঞায়িত না করেও সরাসরি ব্যবহার করা যায়। একদম সোজা ভাষায় যেই ফাংশনগুলো আগে থেকেই পাইথনের মধ্যে আছে তাকে বলা হবে বিল্ট ইন ফাংশন, যাকে আলাদা করে সংজ্ঞায়িত আর করার দরকার নেই। এবারে গুরুত্ব দেখে নেওয়া যাক। প্রোগ্রামিং সহজ ও দ্রুত করে তোলে, বারবার ব্যবহারের জন্য প্রস্তুত, তাই কোড ছোট হয়। সাধারণ কাজ যেমন গাণিতিক হিসাব, টাইপ যাচাই, ইনপুট আউটপুট ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। এবারে একটা উদাহরণ দেখে নেওয়া যাক। লক্ষ্য করো, এখানে নাম্বারস বলে আমরা একটা লিস্ট নিয়েছি। সেই লিস্টে তিনটে আইটেম আছে, 10, 20 এবং 30। প্রথমে লেন ফাংশন ইউজ করে এই ভেরিয়েবলের লেন্থ আমরা প্রিন্ট করেছি, সেটা এসছে 3। এরপর সাম ফাংশন ইউজ করে লিস্টের আইটেমগুলোকে আমরা যোগ করেছি বা সাম করেছি, রেজাল্ট এসছে 60। এরপর টাইপ ফাংশন ইউজ করে ভেরিয়েবলের টাইপটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। প্রত্যেকটা তীর চিহ্ন দিয়ে রেজাল্টগুলো তোমাদেরকে দেখালাম, আশা করছি বুঝতে পারছো। এইগুলো সব কটা হলো পাইথনের বিল্ট ইন ফাংশন, যেগুলোকে আলাদা করে ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে না, যে ফাংশনগুলি আগে থেকেই পাইথনে আছে। আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা দেখব পাইথনের মডিউলের মধ্যে সংজ্ঞায়িত ফাংশন। মডিউলের মধ্যে সংজ্ঞায়িত ফাংশন হলো এমন ফাংশন যা একটি মডিউল ফাইলে সংরক্ষিত থাকে এবং অন্য প্রোগ্রামে ইম্পোর্ট করতে হয় বা ইম্পোর্ট করে ব্যবহার করতে হয়। বোঝা গেল? অর্থাৎ ইম্পোর্ট যদি আমরা না করি তাহলে আমরা এটাকে ইউজ করতে পারবো না। প্রথমের গুরুত্ব ও ব্যবহার দেখে নেওয়া যাক। একই রকম বিষয় প্রায়, বড় প্রোগ্রামকে ছোট ও সংগঠিত করে, কোড পুনর্ব্যবহারযোগ্য করে তোলে, বিভিন্ন প্রজেক্টে একই মডিউল ব্যবহার করা যায়,
কোড মেনটেন অনেক সহজ হয়। এর একটা উদাহরণ দেখে নেওয়া যাক। দেখো এখানে mymodule.py নামের একটা ফাইল তৈরি করেছি। সেখানে সেই ফাইলটাতে আমরা দুটো ফাংশন ডিফাইন করেছি। একটা ফাংশনের নাম দিয়েছি অ্যাড, সেই ফাংশনের ডেফিনেশন এইটুকু। সাবট্র্যাক্ট বলে একটা ফাংশন ডিফাইন করেছি, তার ডেফিনেশন এইটুকু। এবারে main.py বলে একটি নতুন ফাইল তৈরি করেছি। সেখানে আমরা এই মডিউলটাকে আমরা ইম্পোর্ট করলাম। এবার এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি যে মডিউল ইম্পোর্ট করলে মডিউলের ভেতরে থাকা ফাংশন অটোমেটিক ইম্পোর্ট হয়ে যায়। তাহলে সুতরাং অ্যাড এবং সাবট্র্যাক্ট চলে এসছে। এবার এই ফাংশনগুলো যদি আমাকে ইউজ করতে হয় তাহলে লিখতে হবে আগে মডিউলের নেম ডট সেই ফাংশনের নেম, মডিউলের নেম ডট সেই ফাংশনের নেম। যখন এটাকে কল করা হলো সঙ্গে সঙ্গে প্রোগ্রামের কন্ট্রোল চলে যাবে এখানে। এখানে যাওয়ার পর এই ফাংশনের পরপর স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পর ফাইনালি রেজাল্ট চলে আসবে এখানে, অর্থাৎ 8 আসবে। সেই 8 রেজাল্টটা প্রিন্ট হয়ে যাবে। এটা থেকে প্রোগ্রামের কন্ট্রোল যাবে এখানে, এখান থেকে কন্ট্রোল চলে আসবে এখানে, ফাইনালি এখান থেকে চলে আসবে এখানে। আশা করছি বোঝাতে পারছি তোমাদেরকে। বেশ, এবারে পাইথন ফাংশনের সর্বশেষ যে ভাগটা সম্পর্কে আমরা জানবো তা হলো পাইথনের ইউজার ডিফাইন্ড ফাংশন কি। সেটা ইউজার ডিফাইন্ড ফাংশন হলো এমন একটি ফাংশন যা ব্যবহারকারী নিজে ডিএফ কিওয়ার্ড ব্যবহার করে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য তৈরি করে। অর্থাৎ এটি কে তৈরি করে? এটি ইউজার নিজেই তৈরি করে। কিভাবে তৈরি করে? ডিএফ কিওয়ার্ড ব্যবহার করে এটাকে তৈরি করে। এর গুরুত্ব দেখে নেওয়া যাক। একই ধরনের প্রায় গুরুত্ব। কোড পুনর্ব্যবহারযোগ্য হয়, প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করা যায়, কোডকে পরিষ্কার ও সহজবোধ্য ও সংগঠিত করা যায়। একই কাজ বারবার করতে হলে ফাংশন ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক। এর একটা উদাহরণ দেখে নেওয়া যাক। একটা ফাংশন ডিফাইন করেছি, ফাংশনটির নাম মাল্টিপ্লাই। কি করবে? দুটি প্যারামিটারকে ইনপুট হিসাবে নেবে, দুটি প্যারামিটারের মধ্যে গুণ করে দেবে, গুণ করে সেটা রিটার্ন করে দেবে। বোঝা গেল? আমরা এই প্রোগ্রামেই এটাকে ডিফাইন করেছি। ডিফাইন করার পর সেই একই প্রোগ্রামে এটাকে ইউজ করেছি, অর্থাৎ এখানে কল করেছি। ফাইনালি এটা রেজাল্ট আসবে এটা। এবারে আমরা দেখে নেব পাইথনে প্যারামিটারস এবং আর্গুমেন্টস কি। প্রথমেই দেখে নেওয়া যাক প্যারামিটার। প্যারামিটার হলো ফাংশন সংজ্ঞায়ন বা ডিফাইন করার সময় ব্যবহৃত ভেরিয়েবল, যা ফাংশনের ভেতরে ডেটা পাস করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ ফাংশন যখন ডিফাইন করছি তখন এইগুলোকে ব্যবহার করা হয়। এবারে আর্গুমেন্ট দেখে নেওয়া যাক। আর্গুমেন্ট হলো ফাংশন কল করার সময় প্রদান করা মান ওই প্যারামিটারগুলোর মাধ্যমে ফাংশনে পৌঁছে যায়। বোঝা গেল? এর গুরুত্ব বা ব্যবহার দেখে নেওয়া যাক। ফাংশনে ডেটা পাঠানোর উপায় দেয়, ফাংশনকে ডাইনামিক এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলে, প্রোগ্রামের নমনীয়তা বৃদ্ধি করে। একটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে একটা ফাংশন লিখেছি বা ফাংশন তৈরি করেছি। ফাংশনটার নাম গ্রিট। এখানে নেম আছে। নেমটা কি? এখানে নেমকে বলা হয়েছে প্যারামিটার। বোঝাতে পারলাম? ফাংশন ডিফাইন যখন করছি তখন যা ঢুকছে ফাংশনের ভেতর তাকে বলা হয় প্যারামিটার। এবার দেখো এই ফাংশনটাকে কল করেছি গ্রিট। একটা স্ট্রিং আছে, স্ট্রিংটার কি ভ্যালু আছে? আমরা পাঠাচ্ছি স্ট্রিং এর ভ্যালু হিসেবে উজ্জ্বল। এবারে এই উজ্জ্বল হলো আর্গুমেন্ট। এবারে দ্বিতীয়বার আবার গ্রিট ফাংশনকে আমরা কল করেছি। কল করে এবার আমরা পাঠিয়েছি অনিতা। অনিতা হলো আর্গুমেন্ট। দেখো এখানে ফাইনালি রেজাল্ট এসছে হ্যালো উজ্জ্বল।
এবং হ্যালো অনিতা। এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে এই নেম হলো প্যারামিটার এবং উজ্জ্বল হলো আর্গুমেন্ট এবং অনিতা হলো আর্গুমেন্ট, অর্থাৎ ফাংশনের ভেতরে যেই যেই ভ্যালুগুলো আমরা পাঠাই তাকেই বলা হয় আর্গুমেন্ট। এবারে আমরা পাইথনের ডিফল্ট প্যারামিটার সম্পর্কে জানব। দেখে নেওয়া যাক। ডিফল্ট প্যারামিটার হলো এমন একটি প্যারামিটার যার জন্য ফাংশন সংজ্ঞায়নের সময় অর্থাৎ ডিফাইন করার সময় একটি ডিফল্ট মান নির্ধারণ করে দেওয়া হয়। যদি ফাংশন কল করার সময় সেই প্যারামিটারটির জন্য কোনো মান না দেওয়া হয় তাহলে ডিফল্ট মানটি ব্যবহৃত হয়। এর গুরুত্ব, ফাংশন কল করার সময় কম আর্গুমেন্ট ব্যবহার করা যায়, কোড সহজ ও নমনীয় হয়, ঐচ্ছিক মান যুক্ত করা যায় ফাংশন। এর একটা উদাহরণ দেখে নেওয়া যায়। লক্ষ্য করো, ফাংশনটা ডিফাইন করেছি, এখানে প্যারামিটার নিয়েছি নেম, তার ভ্যালু দিয়েছি আমরা গেস্ট, একটা স্ট্রিং ভ্যালু। এবার নর্মাল আমরা গ্রিড ফাংশন কল করেছি, এখানে দেখো কোনো আর্গুমেন্ট আমরা পাঠাইনি। যখন আর্গুমেন্ট পাঠাইনি তখন বাই ডিফল্ট আর্গুমেন্ট ঢুকে যাচ্ছে গেস্ট, সুতরাং রেজাল্ট আসবে হ্যালো গেস্ট, সেটাই দেখো এসছে। দ্বিতীয়বার আবার আমরা সেই ফাংশনকে কল করেছি, এবার আর্গুমেন্ট হিসেবে পাঠিয়েছি আমরা উজ্জ্বল। এবার উজ্জ্বল পাঠিয়েছি তখন এই আর্গুমেন্টটা গিয়ে প্যারামিটারের যে ডিফল্ট মানটা ছিল সেই মানটাকে চেঞ্জ করে দিয়ে নতুন মানটা ঢুকে গেল। ঢুকে গিয়ে ফাইনালি রেজাল্ট আসবে হ্যালো উজ্জ্বল, অর্থাৎ সেই আর্গুমেন্টের নাম। এটাকেই বলা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা জানব পাইথনের পজিশনাল প্যারামিটারস কি। সেটা পজিশনাল প্যারামিটারস হলো ফাংশনের সেই প্যারামিটারগুলো যেগুলোকে কল করার সময় মান অর্থাৎ আর্গুমেন্ট নির্দিষ্ট ক্রমে অর্থাৎ পজিশন অনুযায়ী পাঠাতে হয়। এর গুরুত্ব বা ব্যবহার দেখে নিই। ফাংশনের প্রতিটি প্যারামিটারে সঠিক মান পৌঁছতে সাহায্য করে, ক্রম অনুযায়ী মান পাস করে কোড পরিষ্কার রাখে, ফাংশনের নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করে। এবারে এর একটা উদাহরণ দেখে নেওয়া যায়। দেখো, আমরা একটা ফাংশন ডিফাইন করেছি, ফাংশনটার নাম দিয়েছি স্টুডেন্ট। এইটুকু হলো ফাংশন। এর দুটো প্যারামিটার আছে, একটা নেম, একটা এজ। আমরা স্টুডেন্ট ইনফো বলে ফাংশনটিকে কল করেছি, আমরা আর্গুমেন্ট পাঠিয়েছি, একটা স্ট্রিং আর্গুমেন্ট উজ্জ্বল, একটা আর্গুমেন্ট 25। এবারে উজ্জ্বল এই আর্গুমেন্টটা কোন প্যারামিটারে যাবে? অবশ্যই প্রথম প্যারামিটারে, কারণ যেহেতু উজ্জ্বল আমরা প্রথমে পাঠিয়েছি। এবার 25 এটা কোন প্যারামিটারে যাবে? এটা দ্বিতীয় প্যারামিটারে যাবে। বোঝা গেল? তাই নেম ইকুয়াল টু চলে এসছে উজ্জ্বল এবং এজ চলে এসছে 25। আশা করছি বুঝতে পারছো। এটাকেই বলা হচ্ছে পাইথনের ক্ষেত্রে পজিশনাল প্যারামিটার। এবারে আমরা দেখে নেব পাইথনে কিওয়ার্ড আর্গুমেন্ট কাকে বলে। কিওয়ার্ড আর্গুমেন্ট ফাংশন কল করার সময় প্রতিটি আর্গুমেন্টের সাথে তার প্যারামিটারের নাম যখন আমরা স্পষ্টভাবে উল্লেখ করি তখন তাকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট। এর গুরুত্ব বা ব্যবহার দেখে নিই। আর্গুমেন্টের ক্রম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, কোড পড়তে অনেক সহজ হয়, ভুল প্যারামিটার আর্গুমেন্ট মেলানোর সম্ভাবনা কমে যায়। অর্থাৎ একটি আর্গুমেন্ট ভুল প্যারামিটারে বা অপর একটি প্যারামিটারে ঢুকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এর একটা উদাহরণ দেখে নেওয়া যাক। লক্ষ্য করো, একটা ফাংশন ডিফাইন করেছি আমরা, ফাংশনটার নাম দিয়েছি স্টুডেন্ট। এর দুটো প্যারামিটার, একটা নেম, একটা এজ। এবার ফাংশনটাকে যখন কল করেছি আমরা, দেখো এজ প্যারামিটার ইকুয়াল টু লিখে দিয়েছি 20, নেম প্যারামিটার ইজ ইকুয়াল টু লিখে দিয়েছি উজ্জ্বল। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে লক্ষ্য করবে তোমরা, যখন ফাংশনটা আমরা ডিফাইন করেছি তখন প্যারামিটার যে ক্রমে আছে
এবং যখন আমরা কল করেছি তখন যে ক্রমে আছে দুটো ক্রম আলাদা, অর্থাৎ ফাংশন ডিফাইনের ক্রম এবং ফাংশন কলিংয়ের ক্রম দুটো আলাদা। আশা করছি বুঝতে পারছো। এখানে আমরা স্পষ্টভাবে বলেছি যে আর্গুমেন্টের ক্ষেত্রে এর ক্রম গুরুত্বপূর্ণ নয়, প্যারামিটারের নাম স্পষ্টভাবে উল্লেখ করলে তবে তাকে কিওয়ার্ড আর্গুমেন্ট বলে। এবার আমরা যখন প্রিন্ট আউট নিয়েছি, নেম এটা একটা স্ট্রিং, এর মধ্যে নেম যখন লিখেছি নেমের মধ্যে আলটিমেটলি উজ্জ্বলই গিয়ে স্টোর হবে। কেন সেটা হবে? কারণ এটি একটি কিওয়ার্ড আর্গুমেন্ট। বোঝাতে পারলাম? আলটিমেট রেজাল্ট আসবে নেম ইকুয়াল টু উজ্জ্বল, এজ ইকুয়াল টু 20। আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো তার নাম হলো পাইথনের আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। কি সেটা? যখন আমরা জানি না কতগুলো কিওয়ার্ড আর্গুমেন্ট ফাংশনে পাঠাতে হবে, তখন আমরা অ্যাস্টেরিস্ক বা ডবল অ্যাস্টেরিস্ক আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট গ্রহণ করা হয়। এটি একটি ডিকশনারি হিসেবে কাজ করে। .args ব্যবহার করে একাধিক পজিশনাল আর্গুমেন্ট গ্রহণ করা হয়। .kwargs ব্যবহার করে একাধিক কিওয়ার্ড আর্গুমেন্ট গ্রহণ করা হয়। বোঝাতে পারলাম? কিছুটা বুঝতে পারলে আশা করছি। এবারে গুরুত্ব ও ব্যবহার দেখে নেওয়া যায়। ফাংশনে যে কোনো সংখ্যক নাম সহ মান গ্রহণ করা যায়, কোড আরও নমনীয় হয়, ডাইনামিক ইনপুট হ্যান্ডেল করা যায়। এবারে এর উদাহরণ দেখে নেওয়া যাক। প্রথম আমরা যে উদাহরণটা দেখব তা হলো পজিশনাল আর্গুমেন্ট অর্থাৎ অ্যাস্টেরিস্ক args ব্যবহার করে। ফাংশন এতটা ফাংশন ডিফাইন করা হয়েছে। অ্যাড নাম্বারস ফাংশনটিকে যখন কল করা হয়েছে তখন আর্গুমেন্ট হিসেবে পাঠানো হয়েছে 10, 20, 30। এবার অ্যাড নাম্বারস ফাংশনটিকে যখন ডিফাইন করা হয়েছে তখন প্যারামিটার হিসেবে দেওয়া হয়েছে অ্যাস্টেরিস্ক args, অর্থাৎ আমি জানি না কতগুলো ইনপুট আসবে, অর্থাৎ আর্গুমেন্ট আসবে, যতগুলোই আসুক না কেন এই args এর মধ্যে স্টোর হয়ে যাবে। বোঝাতে পারলাম? কিভাবে স্টোর হবে? ডিকশনারি হিসেবে স্টোর হবে। এবারে টোটাল বলে একটা ভেরিয়েবল নিয়েছি, ইকুয়াল টু দিয়েছি 0 ফর নাম ইন আর্কস, টোটাল প্লাস ইকুয়াল টু নাম, প্রিন্ট টোটাল। ফাইনালি রেজাল্ট আসবে 60। কি করে 60 আসলো এটা যদি বিশদে বুঝতে হয় তাহলে ইটারেটিভ প্রোগ্রামের যে ক্লাসটা করিয়েছিলাম অর্থাৎ ফর লুপ যেখানে বুঝিয়েছিলাম সেখান থেকে দেখে নেবে, তোমরা বুঝে যাবে। এবারে অপর আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। এই উদাহরণের মাধ্যমে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট অ্যাস্টেরিস্ক kwargs এটা দেখে নেব। এইটুকু ফাংশনটা ডিফাইন করেছি আমরা, ফাংশনটাকে আমরা কল করেছি। কলিংয়ের সময় কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে পাঠিয়েছি নেম ইকুয়াল টু উজ্জ্বল, এজ ইকুয়াল টু 25। এই আর্গুমেন্ট দুটো অ্যাস্টেরিস্ক kwargs এর মধ্যে গিয়ে ঢুকেছে। প্রথম যেটা পাঠিয়েছি এই নেম এবং ইকুয়াল টু উজ্জ্বলের মধ্যে এই নেম চলে গিয়েছে কি এর মধ্যে, ভ্যালুর মধ্যে এসছে উজ্জ্বল। পরেরটার ক্ষেত্রে কমা দিয়ে যেটা পাঠিয়েছি এজ চলে গিয়েছে কি ভেরিয়েবলে এবং 25 গিয়েছে তার ভ্যালুতে। আশা করছি বুঝতে পারছো। ফাইনালি প্রিন্ট আউট এসছে এটা এবং এটা। এবারে আমরা দেখব পাইথনে ফাংশন রিটার্নিং ভ্যালুস। এমন ফাংশন যা রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করে কোনো মান বা ভ্যালু ফিরিয়ে দেয় তাকে বলা হয় ফাংশন রিটার্নিং ভ্যালুস। এর গুরুত্ব বা ব্যবহার দেখিনি। ফাংশনের ফলাফলকে অন্য অংশে ব্যবহার করা যায়, ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের সহায়ক, ফাংশনকে আরো শক্তিশালী এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলে। একটি উদাহরণ দেখে নেওয়া যাক, খুব সাধারণ একটি উদাহরণ। এখানে ফাংশনটা ডিফাইন করেছি। ফাংশনের ডিফাইনের মধ্যে বা ডেফিনেশনের মধ্যে একটি
স্টেটমেন্ট আছে যেখানে রিটার্ন করা হয়েছে a প্লাস বি। ফাংশনটা কল করা হয়েছে কোত্থেকে, এখান থেকে, রেজাল্ট ইকুয়াল টু অ্যাড, এখান থেকে কল করা হয়েছে, অর্থাৎ রিটার্ন স্টেটমেন্ট চলে আসবে এখানে, এখান থেকে এখানেই চলে আসবে, অর্থাৎ রেজাল্ট ইকুয়াল টু হয়ে যাবে যা মান রিটার্ন করবে সেটা ঢুকে যাবে রেজাল্ট ভেরিয়েবলে। ফাইনালি রেজাল্ট ভেরিয়েবলের যখন প্রিন্ট করছি রেজাল্ট আসছে 15। আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা দেখব পাইথনে ফাংশন মাল্টিপল রিটার্নিং ভ্যালুস। পাইথনে একটি ফাংশন একাধিক মান রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে টাপল আকারে ফিরিয়ে দিতে পারে। বোঝা গেল? এবারে এর গুরুত্ব বা ব্যবহার দেখে নেওয়া যাক। একটি ফাংশনের মাধ্যমে একাধিক তথ্য ফেরত দেওয়া যায়। কোড সহজ, সংক্ষিপ্ত ও কার্যকর হয়। ডেটা সহজে গ্রুপ করে হ্যান্ডেল করা যায়। এর একটা উদাহরণ দেখে নিই। ফাংশনটা ডিফাইন করেছি এখান থেকে এই অবধি, অর্থাৎ এই 4টে লাইন। অ্যাড বলে একটা ভেরিয়েবল নিয়ে এখানকার প্যারামিটার দুটোকে অ্যাড করেছে, সাবট্রাক্টর বলে একটা ভেরিয়েবল নিয়ে এখানকার প্যারামিটার দুটোকে প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করে দিয়েছে। ফাইনালি ভেরিয়েবল দুটোকে রিটার্ন করেছে। রিটার্ন করলে কোথায় পাঠিয়েছে, যেখান থেকে কল করা হয়েছিল সেখানেই পাঠিয়েছে। এবং সেই দুটো কোথায় কোথায় স্টোর হবে, প্রথম যে ভ্যালুটা আছে অর্থাৎ অ্যাডের ভ্যালুটা স্টোর হবে গিয়ে এক্সে, সাবট্রাক্টের ভ্যালুটা স্টোর হবে গিয়ে ওয়াইতে। ফাইনালি অ্যাডিশন এক্স, রেজাল্ট আসবে 15, সাবট্রাকশন ওয়াই, রেজাল্ট আসবে 5। আশা করছি পরিষ্কার হয়েছে তোমাদের। এবারে আমরা দেখব পাইথনে ফাংশন রিটার্নিং ভ্যালুস ইনটু ওয়ান ভেরিয়েবল। যখন একটি ফাংশন একাধিক মান রিটার্ন করে এবং তা একটি মাত্র ভেরিয়েবলে রাখা হয়, তখন সেই ভেরিয়েবলের মধ্যে একটি টাপল হিসেবে এটি সংরক্ষিত হয়। এর গুরুত্ব বা ব্যবহার দেখে নেওয়া যাক। একাধিক রিটার্ন মান একটি ভেরিয়েবলে ধরে রাখা যায়। ডেটা গ্রুপ করে আরও সহজে হ্যান্ডেল করা যায়। টাপল আকারে ভেরিয়েবলটি পরবর্তীতে আলাদাও করা যায়। এর একটা উদাহরণ দেখে নেওয়া যায়। ফাংশনটি ডিফাইন করেছি এই দুটো লাইন। প্রথম এখান থেকে ফাংশনটিকে কল করেছি আমরা। কল করার পর মান রিটার্ন করেছে, a প্লাস বি রিটার্ন করেছে এবং a ইন্টু বি রিটার্ন করেছে। টাপল আকারে রিটার্ন করেছে। প্রথম যখন আমরা এইটা লিখছি, এই স্টেটমেন্টটা লিখছি, তখন ফাইনালি আউটপুট আসবে আমার এটা। এবার শুধু একটা যদি আমরা দেখতে চাই, অর্থাৎ প্রথমটা দেখতে চাই, তাহলে আমরা রেজাল্ট ভেরিয়েবলটার নাম লিখে ইন্ডেক্সিং ব্যবহার করে 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে সেই মানটা দেখতে চাই। সেটা দেখাচ্ছে দেখো 9। এরপরে আবার 1 নম্বর বা 1 নম্বর ইন্ডেক্সে কত আছে সেই মানটা দেখতে চাই, তখন আমাকে রেজাল্ট দেখাচ্ছে 20। বোঝা গেল? এবারে যে বিষয়টা সম্পর্কে জানবো তা হলো পাইথনে ফ্লো অফ এক্সিকিউশন। দেখিনি? ফ্লো অফ এক্সিকিউশন হলো প্রোগ্রামের স্টেটমেন্টগুলো যেভাবে একের পর এক কার্যকর বা এক্সিকিউট হয় সেই ক্রম। ফাংশন কল হওয়া পর্যন্ত মূল প্রোগ্রাম সোজা পথে চলে এবং ফাংশন কল হলে সে ফাংশনের ভেতরে যায়, কাজ শেষ হলে আবার মূল প্রোগ্রামে ফিরে আসে। বোঝা গেল? এর গুরুত্ব দেখিনি। কোড কিভাবে চলবে সেটা বোঝানো যায়। ভুল ডিবাগ করতে খুব সহজেই আমরা বুঝতে পারি, অর্থাৎ ভুল ডিবাগ করতে সাহায্য করে। ফাংশনের মধ্যে ও বাইরে কিভাবে নিয়ন্ত্রণ চলে যায় তাও বোঝাতে সাহায্য করে। এবার একটি উদাহরণ দেখে নেওয়া যাক। এই হলো এটা ফাংশন ডিফাইন করেছি। প্রথম লাইন দুটো যেহেতু ফাংশন ডেফিনেশন, সুতরাং প্রথমে এই দুটো লাইন এক্সিকিউট হবে না। ফাংশন ডেফিনেশনটা তখনই এক্সিকিউট হবে যখন ফাংশনকে কল করা হবে, অর্থাৎ প্রথম লাইন এক্সিকিউট হবে এটা 1 নম্বর লাইন। তারপর চলে আসবে 2 নম্বর লাইন, এটা এক্সিকিউট, অর্থাৎ গ্রিড ফাংশনটা যখনই কল করা হবে তখনই এটা চলে যাবে, এটার ফ্লোটা চলে যাবে এখানে, অর্থাৎ এটা 3 নম্বর লাইন। তারপরে এটা হলো 4 নম্বর লাইন। ফাইনালি এটা হলো 5 নম্বর লাইন। আশা করছি বুঝতে পারছো। যখন 1 নম্বর লাইন গিয়ে এক্সিকিউট হয়েছে তখন রেজাল্ট এসছে আমার স্টার্ট,
2 নম্বর লাইনে গিয়ে এক্সিকিউট হয়েছে, 2 নম্বর লাইনটাই আমাকে নিয়ে চলে গেছে 3 নম্বর লাইনে, 3 নম্বর লাইন থেকে চলে এসেছি আমি 4 নম্বর লাইনে, সেটা এক্সিকিউট হওয়ার পরে প্রিন্টটা এসছে 4, প্রিন্ট এসছে ইনসাইড ফাংশন, এবং ফাইনালি প্রোগ্রামের কন্ট্রোল যখন 5 নম্বর লাইনে এসছে সেটা এক্সিকিউট হচ্ছে এবং রেজাল্ট এসছে এন্ড। এবারে আমরা পাইথন প্রোগ্রামিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানবো, তা হলো পাইথনে ভেরিয়েবল স্কোপ কাকে বলে। ভেরিয়েবল স্কোপ হলো একটি ভেরিয়েবল কোথা থেকে অ্যাক্সেস বা ব্যবহার করা যায় তা নির্ধারণ করে। এটি নির্ধারিত হয় সেই ভেরিয়েবলটি কোথায় ডিক্লেয়ার করা হয়েছে তার উপর ভিত্তি করে। এর প্রকারভেদ দেখিনি। পাইথনে ভেরিয়েবলের স্কোপ 2 প্রকার, একটাকে বলা হচ্ছে গ্লোবাল স্কোপ, একটাকে বলা হচ্ছে লোকাল স্কোপ। এর গুরুত্ব দেখিনি। ডেটার সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণ বজায় রাখে, নামের সংঘর্ষ বা কনফ্লিক্ট কমায়, বড় প্রোগ্রামে কোডকে আরও সংগঠিত করে তোলে। এবার আমরা দেখে নেব পাইথনে ভেরিয়েবলের গ্লোবাল স্কোপ কি সেটা। যে ভেরিয়েবল ফাংশনের বাইরে ঘোষণা করা হয় এবং পুরো প্রোগ্রামের যে কোনো স্থান থেকে অ্যাক্সেসিবল থাকে তাকে গ্লোবাল স্কোপের ভেরিয়েবল বলে। মানে পুরো প্রোগ্রামের যে কোনো স্থান থেকে আমি ওটাকে অ্যাক্সেস করতে পারবো, তাকে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এবারে একটি উদাহরণ দেখে নেওয়া যাক। x = 10 করেছি, এটাকে আমরা করেছি গ্লোবাল ভেরিয়েবল। দেখো নর্মালি আমরা গ্লোবাল ভেরিয়েবল অনেক আগে থেকেই ব্যবহার করি, আমরা এর নামটা জানতাম না। অর্থাৎ ফাংশনের বাইরে যে ভেরিয়েবল আমরা ব্যবহার করব তাকেই বলা হবে গ্লোবাল ভেরিয়েবল। এবার এই গ্লোবাল ভেরিয়েবলটাকেই আমরা এই ফাংশন টুকের মধ্যে ব্যবহার করেছি। দেখো লিখেছি ইনসাইড ফাংশন x, এর রেজাল্ট এসছে বা আসবে। এবারে লক্ষ্য করো, আমরা শো ফাংশনকে কল করেছি, কল করার ফলে আমাদের প্রোগ্রামের কন্ট্রোল চলে গেছে এই লাইনে, এই লাইন থেকে এসছে আবার এই লাইনে, রেজাল্ট এসছে বা প্রিন্ট এসছে ইনসাইড ফাংশন, লেখা এসছে দেখো ইনসাইড ফাংশন। এক্স এর মান কত? গ্লোবাল ভেরিয়েবলকে তো একটি ফাংশনের ভেতরে ইউজ করা যায়। এক্স লিখেছি, মান এর এসছে 10। এখান থেকে প্রোগ্রামের কন্ট্রোল বেরিয়ে গেছে। এবার চলে এসছে পরের লাইন আউটসাইড ফাংশন এক্স, সেখান থেকেও একই মান ইউজ করা হয়েছে বা অ্যাক্সেস করা হয়েছে, লেখা হয়েছে আউটসাইড ফাংশন 10। অপর আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। x = 10, এটি গ্লোবাল ভেরিয়েবল, এইটুকু হলো ফাংশন। মডিফাইকে আমরা যখন কল করছি এর ভেতর ঢুকছে, গ্লোবাল এক্সকে এর ভেতরে নিয়ে আসলো, এক্স এর মান করে দিল 20। এবার প্রিন্ট এক্স যখন আমরা করছি ফাইনালি রেজাল্ট দেখাবে 20। এবার আমরা দেখে নেব পাইথনে ভেরিয়েবলের লোকাল স্কোপ কি। যে ভেরিয়েবল ফাংশনের ভেতরে ঘোষণা করা হয় এবং শুধুমাত্র সেই ফাংশনের মধ্যেই অ্যাক্সেসেবল থাকে তাকে বলা হয় লোকাল স্কোপের ভেরিয়েবল। এর গুরুত্ব কি? ফাংশনের ভেতরে ডেটা আলাদা করে রাখা যায়, অন্য ফাংশনে একই নামের ভেরিয়েবল ব্যবহার করলেও কোনো সমস্যা হয় না, কোডকে নিরাপদ ও সংগঠিত করে তোলা হয়। একটা উদাহরণ দেখে নিই। ফাংশনটা ডিফাইন করেছি এই 3 লাইন ধরে। প্রথম এক্সিকিউট হবে শো ফাংশনটা, অর্থাৎ এইটা কল হবে, কল হওয়ার সঙ্গে সঙ্গে প্রোগ্রামের কন্ট্রোল চলে যাবে এই লাইনে, এই লাইন থেকে আসবে এই লাইনে, এই লাইন থেকে আসবে এই লাইনে, লেখা আসবে প্রিন্ট ইনসাইড ফাংশন এক্স, এক্স এর মান কত 5, প্রিন্ট করে দিল। এবারে আমরা যদি কথার কথা এই হ্যাশটাকে সরিয়ে দিয়ে শুধু প্রিন্ট এক্স লিখতাম তাহলে ফাইনালি এটা একটা এরর দিত। না কেন দিত? কারণ হলো এক্সকে আমরা প্রিন্ট করাতে চাইছি, অথচ এক্স হলো একটি লোকাল স্কোপের ভেরিয়েবল, অর্থাৎ কোনো একটি ফাংশনের ভেতরে এটিকে ব্যবহার করা যাবে। আমরা সেই ফাংশনের বাইরে এসে
সেই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে চেয়েছি, সুতরাং সেটা সম্ভব নয়। আশা করছি বোঝাতে পারলাম। সর্বশেষ যে বিষয়টা সম্পর্কে জানবো তা হলো পাইথনে রিকারসিভ ফাংশন। সেটা কি? রিকারসিভ ফাংশন হলো এমন একটি ফাংশন যা নিজেকেই পুনরায় কল করে। এটি সাধারণত একটি বেস কেস এবং একটি রিকারসিভ কেস নিয়ে গঠিত হয়। এর গুরুত্ব দেখে নেওয়া যাক। জটিল সমস্যা সহজে সমাধান করা যায়, যেমন ফ্যাক্টোরিয়াল, ফিবোনাকি, টাওয়ার অফ হ্যানয় ইত্যাদি সমস্যায় ব্যবহৃত হয়। এর কোড হয় সংক্ষিপ্ত এবং বোধগম্য। লক্ষ্য করি একটি উদাহরণ। ফাংশনটা ডিফাইন করেছি এখান থেকে শুরু করে এত দূর অবধি। ফাংশন প্রথম কল করেছি ফ্যাক্টোরিয়াল 5। লক্ষ্য করো, যখন আমরা এই প্রিন্ট ফাংশনের ভেতর ফ্যাক্টোরিয়াল ফাংশনকে কল করি, সঙ্গে সঙ্গে প্রোগ্রামের কন্ট্রোল চলে যায় এখান থেকে এখানে। এবার এখান থেকে এসে ফাইনালি রিটার্ন এই স্টেটমেন্টে চলে আসে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1, অর্থাৎ প্রথমবার কল করা হয় ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু এবারে 5-1 অর্থাৎ 4। তাহলে এখান থেকে আবার ফ্যাক্টোরিয়ালকে আবার এখানে যাবে, খানিকক্ষণ পর আসবে, রেজাল্ট আসবে 3, আবার এখানে যাবে, এরপর গুণ হবে 2, এরপর গুণ হবে ফাইনালি 1। ফাইনালি এটার রেজাল্ট আসবে 120। দেখো সেই 120 রেজাল্টটাই আমরা এখানে লিখেছি।